ডেমোর টপিকটা বেশ সুন্দর, আপনি পড়াচ্ছিলেন বেশ ভালোই, ফুটওয়ার্কও ঠিকঠাক হয়েছে। শুধু আমার মনে হলো বড্ড স্পিডে পড়ানো হয়ে গেল। একটু যদি স্পিডটা কন্ট্রোল করা যায় তাহলে ঠিক আছে। কয়েকটা জিনিস, যেমন ধরুন, যেহেতু আপনি অনুস্বর অপস্বরে আসলেনই এবং যখন আপনি কক্ষপথটা আঁকলেন, এটা যদি আপনার আগে থেকেই ঠিক থাকে যে আপনি অনুস্বর অপস্বর পড়াবেন, তাহলে কক্ষপথটা যে ইলিপ্টিক্যাল সেটা একটুখানি আপনাকে ঠিক করে একটু ড্রটা করলে ভালো হয়, কারণ পুরো রাউন্ড হলে দুপাশের দূরত্বটা একই থাকবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর বেশ ভালো, বেশ ভালো হয়েছে, আপনি খুব সুন্দর পড়িয়েছেন। আরও ভালো করতে হবে। কত নম্বর মৌকা দিয়ে? 2 সেকেন্ড। হ্যাঁ, এটা দ্বিতীয় দিন আছে। খুব ভালো হয়েছে, আরও ভালো করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমার সুন্দর পড়িয়েছেন, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আপনি তো এমনি বেশ সপ্রতিভ, বেশ হাসি খুশি, একটা প্রাণবন্ত ব্যাপার আছে ওনার মধ্যে। খুব ভালো হয়েছে, জব হয়ে যাবে। লাইভলি ব্যাপারটাকে একটু ধরে রাখুন। অ্যাকচুয়ালি প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন যতটা মানে মানে আমি কথাই বলতে পারছিলাম না, তো আজকে আমি নিজে বুঝতে একটু ভালো মানে একটু অনেক বেটার কথা বলতে পারছি। এক্সপেরিয়েন্স থেকেই তো শিখবে। থ্যাংক ইউ স্যার। আগামী দিন আরও বেটার হবে। থ্যাংক ইউ স্যার। আরও বেটার হবে, খুব ভালো হবে। ঠিক আছে, চলুন। হ্যাঁ, পরের দিন এই ডেমোই রেডি করুন, কিন্তু আচ্ছা, এটাই আরো কম্প্যাক্ট ওয়েতে। এটাই করুন। বলুন স্যার আপনার সঙ্গে। স্যার, আমার নাম সুফল মণ্ডল। কি নাম? সুফল মণ্ডল। সুফল মণ্ডল। দেন আমি এসেছি নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত পুরাতন চাপড়া গ্রাম থেকে। আমি 2014 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং 2016 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তারপর 2019 সালে রানাঘাট কলেজ থেকে জিওগ্রাফিতে অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর 2022 সেশনে আমি আমার যে বিএড ডিগ্রি সেটা অর্জন করেছি। এবং আমার খেলাধুলা করতে একটু ভালো লাগে, ক্রিকেট খেলা বিশেষ করে একটু দেখতে ভালো লাগে। ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, ভালোবাসি। ভেরি গুড স্যার। আজকে খেলা হচ্ছে কোনো? হ্যাঁ, সে খেলা হচ্ছে, অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার খেলা হচ্ছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে? যে গ্রাউন্ডে খেলা হচ্ছে, গ্রাউন্ডের নাম কি স্যার? গ্রাউন্ডটার নাম সম্ভবত পার্থ, খুব সম্ভবত, মানে খুব ভালো করে দেখিনি বিষয়টা আজকে। কিন্তু মানে এ সম্পর্কে স্কোরটা দেখেছি, আসে একটু বৃষ্টি হচ্ছিল বারবার, সেটা দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার ক্রিকেট খেলা হবি, তাই তো? ফেভারিট প্লেয়ার কে আছে স্যার? ফেভারিট প্লেয়ার স্যার বিরাট কোহলি। বিরাট কোহলি। কেন স্যার বিরাট কোহলি? বিরাট কোহলির জাস্ট আমার ব্যাটিং স্টাইলটা খুব ভালো লাগে। আচ্ছা, বিরাট কোহলির জার্সি নাম্বার কত স্যার? 18 স্যার, 18। কেন বলা যাবে স্যার? অ্যাকচুয়ালি খুব সম্ভবত আমার মানে যেটা আমার ধারণা মনে হচ্ছে সেটা হলো তার ডেট অফ বার্থ হতে পারে, মানে গেসিং করা যাবে না স্যার, সঠিকটা বলতে হবে স্যার। স্যার, তাহলে সঠিকটাই। আচ্ছা, বেশ বেশ। তো আপনি তো টিচার হতে চাইছেন? হ্যাঁ স্যার। জিওগ্রাফি সাবজেক্টের টিচার হতে চাইছেন, কেন স্যার? এই সাবজেক্টটা আমার বেশ ভালো লাগে, মানে ছোটোবেলা থেকেই আমার এই সাবজেক্টের প্রতি একটা বেশ মানে ভালোবাসা জন্মেছে ছোটোবেলা থেকে। মানে বলতে পারেন স্যার, ক্লাস 6 থেকে এই সাবজেক্টের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মেছে। আমি অনেকবার শুনলাম স্যার ওই সাবজেক্টের প্রতি ভালোবাসা, কিন্তু কারণটা জানতে চাইছি। কারণ স্যার, এটা আমার পরবর্তীতে যেটা মনে হয়েছে, যেটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টকে মাদার অফ সায়েন্স বলা হয়, যার মধ্যে মূলত সমস্ত বিষয় এর মধ্যে ইনক্লুড থাকে। সমস্ত সাবজেক্টই কিন্তু জিওগ্রাফির মধ্যে মোটামুটি থাকে, সমস্ত সাবজেক্টে কিছু না কিছু। সমস্ত বলতে স্যার কি? যেমন স্যার পলিটিক্যাল সায়েন্স, যেমন পলিটিক্যাল জিওগ্রাফি হতে পারে, ইকোনমিক সাবজেক্ট ইকোনমিক, যেমন ইকোনমিক জিওগ্রাফি হতে পারে, রিজনাল জিওগ্রাফি, মানে বিভিন্ন যে ইকোনমিক, মানে সমস্ত মানে অল যে সাবজেক্টগুলো আছে সেগুলো মোটামুটি জিওগ্রাফির মধ্যে ইনক্লুড আছে। জিওগ্রাফিটাকে তো সায়েন্স বলা যাবে নাকি? হ্যাঁ, মাদার অফ সায়েন্স বলা যায় একদম। কেন বলছেন স্যার সায়েন্স বলছেন? কারণ স্যার এটাতে যে বিষয়গুলো আছে যদি আমরা যাই দেখি, তাহলে এখানে ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো এর সাথে আছে, কেমিস্ট্রির বিষয়গুলো আছে। যেমন ফিজিক্সের বিষয় বলতে বায়ুমণ্ডল যে বিষয়গুলো আছে, বায়ুমণ্ডল, সেখানে আপেক্ষিক আর্দ্রতা মাপা বা তাপমাত্রা, সেক্ষেত্রে ফিজিক্সের একটা গুরুত্ব রয়েছে। এছাড়া কেমিস্ট্রি এবং আবহবিকার যদি যাই, ওখানে বিভিন্ন বিক্রিয়া আছে, সেখানে তাপমাত্রাটা কি? তাপমাত্রা স্যার, আসলে তাপ আর তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য রয়েছে। তাপমাত্রা বলতে যেটা বোঝায় যে কোনো একটা বস্তু তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলা হয়। যে তাপমাত্রার একক কি স্যার? তাপমাত্রার স্যার, তাপমাত্রার একক স্যার, স্যার একটু মানে ডাউট আছে, বলবো আমি? বলুন। যে
জুল Never, ক্যালোরি তাপমাত্রা, স্যার ডিগ্রি সেলসিয়াস, স্যার ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস, ডিগ্রিতে মাপা হয়, ডিগ্রি সেলসিয়াস ওটা তাপমাত্রা ফারেনহাইট। একক? নেভার। যতগুলো আছে সবকটাই তো ট্রাই করে ফেলছেন। সরি স্যার, তাপের একক কি? তাপের জুল। তাপের একক জুল। ভারতের মূল ভূখণ্ডের পূর্ব থেকে পশ্চিম দিকে টোটাল যে ডিস্টেন্স ওটা কত কিলোমিটার? পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম, তাই তো? মানে অরুণাচল প্রদেশ থেকে হ্যাঁ হ্যাঁ, গুজরাট। গুজরাট পর্যন্ত। আচ্ছা স্যার 2933 কিলোমিটার। আর উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ 3214 আচ্ছা, এক্সাক্ট মনে পড়ছে না। ডাউট আছে। আচ্ছা স্যার, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কি? স্যার ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য, এই মৃত্তিকাতে লোহার পরিমাণ সবথেকে বেশি থাকে, আর এই মৃত্তিকার রং লাল হয়। এটা মূলত যেখানে বেশি শুষ্ক অঞ্চল, বিশেষ করে সেই অঞ্চলে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায় বিশেষ করে। আচ্ছা, ওজোন স্তর হ্যাঁ, এই দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে, এর পিছনে মেন কারণ কি? অ্যাকচুয়ালি স্যার ওজোন স্তর ধ্বংসের যে প্রধান কারণ যদি বলা যায় তাহলে বলতে হবে সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। এটাই হলো ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান দায়ী। মানে সব থেকে এই গ্যাসটাই সবথেকে বেশি ক্ষতি করার জন্য। এছাড়া আছে ক্লোরিন, আর অনেক আছে, এটা সবথেকে বেশি দায়ী। স্যার প্রতিকারের জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি? স্যার অ্যাকচুয়ালি আমরা এই যে এসি ফ্রিজ যেগুলো থেকে সিএফসি গ্যাস নির্গত হচ্ছে সবথেকে বেশি পরিমাণে, সেগুলোর ব্যবহার যদি আমরা কমিয়ে ফেলি তাহলে অনেকটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। যদিও ন্যাচারালভাবে অনেকটা কম হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু মানুষের দ্বারাও এটা কমানো সম্ভব যদি এই সমস্ত গ্যাসের পরিমাণ নির্গমনের পরিমাণ যদি কমাতে পারে। আচ্ছা, চেরি ব্লসম আমরা শুনেছি যে জাপানে খুব বিখ্যাত। হ্যাঁ, চেরি ব্লসম হ্যাঁ। ভারতবর্ষে কোথায় এই চেরি ব্লসম খুব বিখ্যাত একটু বলা যাবে? অ্যাকচুয়ালি ম্যাম এটা শুনেছি চেরি ব্লসম নামটাও শোনা হোক, একটু ডাউট আছে। মানে আমার কোনো কর্ণাটকে চেরি ব্লসম নামে পরিচিত। চেরি ব্লসম সবসময় ঠান্ডার জায়গাটা হবে, কর্ণাটক তো একেবারেই অন্যদিকে হয়ে গেল। সরি। আচ্ছা বেশ, ভারতের একমাত্র অ্যাক্টিভ ভলকানো একটিই রয়েছে। হ্যাঁ, অ্যাক্টিভ ভলকানো, সেটা কোনটি? অ্যাকচুয়ালি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে ভারতে, আর সেটা হলো ব্যারেন অ্যাক্টিভ। পোঙ্গল বা পিঙ্গল উৎসব কোথায় হয়? না ম্যাম এটা মনে পড়ছে না, শুনেছি হয়তো, দেখুন তো আমার মনে করতে পারছি না। বেশ, বর্তমান ভারত হ্যাঁ গ্রন্থটি হ্যাঁ, কার রচনা বলতো? অ্যাকচুয়ালি বর্তমান ভারত গ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা। বাহ, ভেরি গুড। কি পড়াবেন স্যার আজ আমাদের? সকলে জানি যে পৃথিবী গড়ে বাস করি। এবার এই যে তার সাথে লিখেছি গতি, তো গতি বলতে আমরা যেটা বলছি যে যদি কোনো একটা বস্তুতে আমরা একটা বল প্রয়োগ করি তাহলে তার একটা গতির সঞ্চার হয়, ঠিক আছে? তো আমাদের যে পৃথিবী রয়েছে তারও নিশ্চয়ই একটা গতি রয়েছে, এটা আমরা ছোটবেলা থেকে জানি। তো আমাদের মধ্যে অনেকের একটা ধারণা ছিল, হয়তো আমার ছিল বা তোমাদেরও সে ধারণা থাকতে পারে, যে বিষয়টা হলো যে আমরা ভাবি যে আমাদের পৃথিবীটা স্থির হয়ে রয়েছে, বরং সূর্য কি হচ্ছে প্রত্যেকদিন পূর্ব আকাশে উঠছে এবং পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। এই বিষয়টা আমরা অনেকে ভাবি, এবার আমিও ভাবতাম, হয়তো তোমরাও সেই বিষয়টা ভাবো। এবার বিষয়টা শুধু আমরাই ভাবি এটা না, প্রাচীনকালে যারা ছিলেন তারাও কিন্তু এই বিষয়টাই ভাবতেন যে আমাদের পৃথিবীটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, বরং সূর্য প্রত্যেকদিন পূর্ব আকাশে উঠছে এবং পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। এটা আমরা মানে এটা প্রাচীনকালে তারা জানতেন। যদিও পরবর্তী সময়ে গ্যালিলিও তার দূরবীন আবিষ্কারের মাধ্যমে, তার পরবর্তী সময়ে আমাদের ভারতীয় বিজ্ঞানী বা ভারতীয় ভৌগোলিক আর্যভট্ট তিনি কিন্তু পুরোপুরি প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে দেখিয়েছেন যে না, আমাদের যে সূর্য সে স্থির, বরং আমাদের পৃথিবী যেটা সেটা চলছে, সেটা রানিং অবস্থায় রয়েছে। এবার এখানে বিষয় হলো যে তাহলে পৃথিবী রানিং অবস্থায় আছে সেটা তো আমরা বুঝতে পারছি, তাহলে এই যে কীরকম ভাবে পৃথিবী রানিং অবস্থায়, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, টুক করে আমি এরকম ঘুরে গেলাম, তার মানেটা কি? তার মানেটা হলো এই যে আমি যে ঘুরলাম সেটা কি, সেটাই হলো পৃথিবীর গতি। কীরকম গতি? এই গতিটাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। কোন গতি? পৃথিবীর আবর্তন গতি। তাহলে আমরা এই আবর্তন গতি ব্যাপারটা একটু বুঝে নিই আগে, যে আবর্তন গতি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। তো দেখো, এটা যদি আমরা পৃথিবী ধরি তাহলে পৃথিবীর একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটা যে মেরু আছে এটাকে উত্তর মেরু বলা হয়, এটাকে দক্ষিণ মেরু বলা হয়। যে মেরু রেখা, এটাকে মেরু রেখা বলা যেতে পারে বা পৃথিবীর অক্ষ বলা যেতে পারে। এবার যে পৃথিবীর অক্ষ বা মেরু রেখা আমরা দেখতে পাচ্ছি, এই অক্ষ বা মেরু রেখার চারপাশে পৃথিবী প্রত্যেক দিন অর্থাৎ 24 ঘন্টায় একবার করে সূর্যকে সামনে রেখে, যদি এখানে সূর্য ধরি তাহলে সূর্যকে সামনে রেখে কি হচ্ছে, পৃথিবী একবার করে পাক খাচ্ছে। এই টাইমটা কত লাগছে?
24 ঘন্টা টাইম লাগছে। তো এই যে একবার ঘুরে মানে সূর্যের সামনে একবার পৃথিবী যে পাক খাচ্ছে এটাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। এই আবর্তন গতির ফলে অনেক ঘটনা ঘটে, তার মধ্যে প্রধান যেটা হয় আমরা দেখতে পাই সেটা হলো পৃথিবীর দিন রাত্রি সংঘটিত, অর্থাৎ একদিন মানে 24 ঘন্টায় আমরা দেখতে পাই দিনও হয় আবার রাত হয়। অর্থাৎ কোন দেখো এটা খুব ইন্টারেস্টিং বিষয়। এটা যদি আমি অক্ষ ধরি, আমরা তো লাটিম দেখেছি নিশ্চয়ই, লাটিমের কি দেখেছি, লাটিমের যখন ঘুরিয়ে দিই তার লাটিমের একটা অংশ সূর্যের সামনে আসবে, যে অংশটা সামনে আসছে সেখানে দিন হচ্ছে, তার বিপরীত অংশ তখন কি হচ্ছে, রাত হচ্ছে। ঠিক সেরকম ভাবে এখন যদি আমি এখানে দেখি যে এখানে সূর্য আছে, সূর্যের এই অংশটাতে এখন কি হচ্ছে, আলো পাচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে, দিন হচ্ছে। তার অপোজিট সাইডে কি হয়, সেই একই সময় কিন্তু অপোজিট সাইডে রাত্রি দেখা যাবে। আবার যদি এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, অর্থাৎ পৃথিবীতে আবার ঘুরছে, তো পৃথিবী বারবার বলছি এটা যে পৃথিবীতে ঘুরছে, মানে 24 ঘন্টা একবার এরকম আবর্তন করছে, তারপর এই অংশটা যদি আবার সামনে চলে আসে তখন আবার এখানে দিন হবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা হচ্ছে টোটাল কত সময়, 24 ঘন্টায় এই প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এটা হলো পৃথিবীর একটা গতি। শুধু একটা গতি নেই, পৃথিবী কিন্তু খুব মানে মজার জিনিস, আমরা একটু কি করি, একটা কাজ করতে করতে থেমে যায়, কিন্তু পৃথিবী কিন্তু একই সাথে দুটো কাজ করছে। কিরকম, পৃথিবী তো নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এর পাশাপাশি কি করছে, পৃথিবীর একটা নির্দিষ্ট একটা কক্ষপথ রয়েছে, এই যে কক্ষপথ, এটাকে বলা হয় কক্ষপথ, যে পথে পৃথিবী কি করে, সূর্যের চারিপাশে আবর্তন করতে করতে সূর্যের চারিপাশে একবার সম্পূর্ণ প্রদক্ষিণও করে, মানে সম্পূর্ণ এই যে একদম এখান থেকে যদি শুরু করি পৃথিবীটাকে, তাহলে পৃথিবী আবার সূর্যের চারিপাশে আবার এরকম ভাবে ঘুরে এইভাবে আসছে, এটাকে বলা হয় পৃথিবী। অর্থাৎ সূর্যের চারিপাশে আবর্তন করতে করতে যে ঘোড়াটা ঘুরছে সূর্যের চারিপাশে, সেটাকে বলা হয় পৃথিবীর পরিক্রমা। এটা করতে কত সময় লাগে দেখো, এটা করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 5 ঘন্টা 48 মিনিট এবং 46 সেকেন্ড, অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই টাইমটার মধ্যে পৃথিবী একবার সূর্যকে টোটাল প্রদক্ষিণ করে ফেলে। ঠিক এই যে এই প্রদক্ষিণ হওয়ার ফলে কি হয়, পৃথিবীতে একবার একটা বর্ষ কমপ্লিট হয়, একটা বছর কমপ্লিট হয়। এবার এখানে একটা খুব মজার বিষয় আছে, সেটা হলো এই যখন পৃথিবী যখন সূর্যের চারপাশে আবর্তন করতে করতে পরিক্রমা করছে, তখন যে কক্ষপথে করছে, সেই কক্ষপথে যখন করছে, এই কক্ষপথে করার সময় পৃথিবী আর সূর্যের দূরত্ব কিন্তু সবসময় সমান থাকে না। এই দূরত্ব কখনো বাড়ে আবার কখনো কমে। অর্থাৎ পৃথিবী আর সূর্যের মধ্যে যে দূরত্ব ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা সব থেকে কম হয় যখন, সেই তারিখটা হলো মোটামুটি আমরা ধরতে পারি, মানে ধরা আছে যে 3রা জানুয়ারি, 3rd জানুয়ারি যেটা আছে, এই দিনে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেটা সব থেকে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার হলো। এবার এইভাবে ঘুরতে ঘুরতে আবার যখন কিন্তু অন্য কোনো সাইডে আসছে, অর্থাৎ যে সাইডে ধর এখানে আমি একটু ছবিটা একটু আর একটু এগুলো আঁকলে ভালো হতো, যাই অসুবিধা নেই। আমি যদি এখানে দেখি যে এইভাবে ঘুরতে ধর এই সময় যখন ছিল তখন 3রা জানুয়ারি, এই সময় পৃথিবীর দূরত্ব কত ছিল, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ছিল 14,70,00,000 কিলোমিটার। এই যে অবস্থান, এই অবস্থানটাকে বলা হয় কি অবস্থা, এই অবস্থানটাকে বলা হয় অনুসুর অবস্থান। অনুসুর অবস্থান, এই অবস্থানটাকে বলা হয় অনুসুর অবস্থান, যখন দূরত্ব থাকছে 14,70,00,000 কিলোমিটার। এবার যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, ধরো এখন পৃথিবীকে আমি এখানে নিয়ে চলে আসলাম, তাহলে এই যে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, এখন ধরো আমি ধরলাম 4 জুলাই কি হয়, পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব সেটা হয়ে যায় 15,20,00,000 কিলোমিটার। অর্থাৎ এই দিনটাতে, অর্থাৎ 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় 15,20,00,000 কিলোমিটার। এই যে এই দিনটাকে বলা হয় অপসর অবস্থান। স্যার ডেমোর টপিকটা বেশ সুন্দর, আপনি পড়াচ্ছিলেনও বেশ ভালোই, ফুটওয়ার্কও ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার মনে হলো বড্ড স্পিডে পড়ানো হয়ে গেল। একটু যদি স্পিডটা কন্ট্রোল করা যায় তাহলে ঠিক আছে। কয়েকটা জিনিস, যেমন ধরুন যেহেতু আপনি অনুসুর অপসরে আসলেনই এবং যখন আপনি কক্ষপথটা আঁকলেন, এটা যদি আপনার আগে থেকেই ঠিক থাকে যে আপনি অনুসুর অপসর পড়াবেন, তাহলে কক্ষপথটা যে ইলিপ্টিক্যাল সেটা একটুখানি আপনাকে ঠিক করে একটু ড্রটা করলে ভালো হয়, কারণ পুরো রাউন্ড হলে দুপাশেই দূরত্বটা একই থাকবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর অ্যাটলিস্ট যখন স্যার বলছিলেন যে আজকের টপিক থেকে পড়ানোর কথা, আজকের পার্ট দিয়ে অ্যাটলিস্ট শুধু ওইটুকু অন্তত বোর্ডের মধ্যে একটু লিখে দিলে পরে ভালো হয় যে আজকের পার্টটা এটা, সেই জায়গাটা একটু মিসিং হয়েছে। আদারওয়াইজ এমনি আপনার ডেমো বেশ ভালোই হয়েছে, খারাপ লাগে, আমার তো ভালোই লাগে। আর এখনও বোধহয় একটু নার্ভাস হয়ে আছেন। হ্যাঁ, একটু আছে। হ্যাঁ, ভয়েস সেজন্য মাঝে মাঝে ব্রেক হচ্ছে, ফাম্বল হয়ে যাচ্ছে। তো এটাকে কাটিয়ে ফেলুন, নার্ভাসনেসটাকে কাটিয়ে ফেলুন, এই একটাই সুযোগ, একদম বি বোল্ড, বি স্টেডি। আপনার সাবজেক্টিভ নলেজ ভালোই আছে, কিন্তু একটু নার্ভাসের জন্য অ্যান্সারগুলো সব টুডা পয়েন্ট দিতে পারছেন না, তো এই নার্ভাসনেসটা একটু কাটিয়ে উঠতে হবে। তো বেশ ভালো, বেশ ভালো হয়েছে, আপনি খুব সুন্দর পড়িয়েছেন, আরও ভালো করতে হবে। কত নম্বর মক আজকে?
স্যার দুই সেকেন্ড হ্যাঁ, এটা দ্বিতীয় দিন আছে। খুব ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। থ্যাংক ইউ স্যার। আপনি না খুব আমার সুন্দর পড়িয়েছেন, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আপনি তো এমনি বেশ সপ্রতিভ, বেশ হাসি খুশি, একটা প্রাণবন্ত ব্যাপার আছে একদম ওনার একদম মধ্যে। একদম খুব ভালো হয়েছে, তো সেই জব হয়ে যাবে। লাইভলি ব্যাপারটাকে একটু ধরে রাখুন। অ্যাকচুয়ালি প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন যতটা মানে মানে আমি কথাই বলতে পারছিলাম না, তো আজকে আমি নিজে বুঝতে একটু ভালো মানে একটু অনেক better। কথা বলতে পারছি একটু। এক্সপিরিয়েন্স থেকেই তো শিখবে। থ্যাংক ইউ স্যার। আগামী দিন আরো বেটার হবে, থ্যাংক ইউ স্যার। আরো বেটার হবে, খুব ভালো হবে। ঠিক আছে, চলুন। হ্যাঁ, পরের দিন এই ডেমোই রেডি করুন, কিন্তু আচ্ছা, এটাই আরো করবো? কম্প্যাক্ট ওয়েতে। এটাই করবো।